ইসলামপন্থী নেতৃবৃন্দ যখন জেলে কাছাকাছি থেকেছে, মূলত ঐক্যের প্রাথমিক সূচনা সেখানেই হয়েছে। বিগত 5ই আগস্টের পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুদারতা দেখিয়েছে। আমরা তো সারা দেশেই ঘুরি, একদম আবাল বৃদ্ধ বনিতা সকলের মধ্যে একটা মৌলিক পরিবর্তনের একটা স্পৃহা তৈরি হয়ে আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবচাইতে বেশি মানুষ জামায়াতে ইসলামীকে পছন্দ করা মূল কারণই হলো তাদের সততা, নীতি নৈতিকতা এবং আদর্শ। বর্তমান সময়ে রাজনৈতিক দল তো অনেকেই আছে, কিন্তু আমি মনে করি শুধুমাত্র ইসলামী রাজনীতির ক্ষেত্রেই না, বরং এই দেশে বাংলাদেশপন্থী রাজনীতির ক্ষেত্রে সবচাইতে সম্ভাবনাময় এবং সৎ আদর্শের নামই হলো জামায়াতে ইসলামী। আজকে বিশেষভাবে আমরা যেই প্রোগ্রামে অংশগ্রহণ করলাম, এরকম পলিসি সামিট কোন ইসলামী সংগঠন করবে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে কিভাবে তারা এই দেশটাকে পরিচালনা করবে, এর রূপরেখা দেবে, একসময় এটা কল্পনা করাটাও অনেকটা অসম্ভব ছিল। মানুষ মনে করত যে ইসলামপন্থীরা মনে হয় হুজুগে এবং তারা আবেগেই রাজনীতি করে, কিন্তু তারা কতটা দূরদর্শী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নিখুঁতভাবে কাজ করে, এটা তো আজকে শুধু আমরা না, বরঞ্চ অন্তত 30টা দেশের রাষ্ট্রীয় দূতাবাসের লোকেরাও ছিলেন, তারাও দেখেছেন এবং সারা বিশ্ব দেখছেন। ইতিমধ্যে আমি যেটা খেয়াল করলাম, সারা দুনিয়া এটা বেশ প্রশংসিত হচ্ছে। তো ইসলামপন্থীরা যে দেশ পরিচালনার যোগ্য হয়েছে এবং এক্ষেত্রে জামায়াতে ইসলামী যে সকলের শীর্ষে আছে, এটা তো আলহামদুলিল্লাহ স্পষ্ট। তা আমি মনে করি আল্লাহ আমাকে যে জ্ঞান, যোগ্যতা, প্রতিভা দিয়েছেন, যদি আমি এমন জায়গায় ব্যয় করি যার দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে, মানবতা উপকৃত হবে এবং ভবিষ্যতের জন্য একটা মাইলফলক হবে, নিঃসন্দেহে সেটা মেধার সর্বোচ্চ উত্তম ব্যবহার হবে। তো সেই মাকসাদ থেকেই মূলত আমার পথ চলা। আমি মনে করি বাংলাদেশের জন্য সবচাইতে বড় চেঞ্জিং যেটা দরকার, এখানে একদিনেই যে পূর্ণাঙ্গ শরিয়া কেউ কায়েম করবে, এটা এই দেশের প্রেক্ষাপটে এবং বিদ্যমান সিস্টেমে এটা কেউ আশা এখন করছে, বিষয়টা এমন না। কিন্তু সবচাইতে বড় যেটা দরকার, এই দেশ দুর্নীতি মুক্ত হওয়া দরকার, আইনের শাসন আসা দরকার, সততা প্রতিষ্ঠিত হওয়া দরকার। বাংলাদেশে যতদিন পর্যন্ত দুর্নীতি নামক অভিশাপ থাকবে, এই দেশে পরিবর্তন আসবে না। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যুবকদের মধ্যে বেকারত্ব মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে, চিকিৎসা খাত থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতি মাত্রাতিরিক্তভাবে ছড়িয়ে গিয়েছে। সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান পর্যন্ত বিগত সময়ে কেমন যেন অচল হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে। তো এগুলো থেকে পুরো দেশটাকে একটা মুক্ত করার জন্য যে গণজাগরণ দরকার, সেটা ইনশাআল্লাহ ইসলামপন্থীদের হাত ধরে আসবে। বিশেষ করে এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন যত ঘনিয়ে আসছে, জামায়াত ইসলামী সহ 10 দলীয় যে জোট, মানুষের আকর্ষণ আরও বাড়ছে। আর 22 জানুয়ারি থেকে যখন সারা দেশে ব্যাপক প্রচারণা শুরু হবে এবং ইশতেহার সকলের সামনে আসবে, আমি মনে করি নির্বাচন আসতে আসতে যেভাবে ভার্সিটির নির্বাচনগুলোতে আমরা দেখেছি অন্যরা ব্যাপক ভরাডুবির শিকার হয়েছে এবং ইসলামপন্থীরা ব্যাপকভাবে অগ্রসর হয়েছে, ইনশাআল্লাহ এক্ষেত্রে এমন হবে। এটা এ কারণে না যে সকলে পূর্ণাঙ্গ শরিয়া চাচ্ছে, বরং এ কারণে মানুষ সততা চাচ্ছে, মানুষ দুর্নীতি দূর হোক এটা চাচ্ছে, মানুষ এই দেশে আইনের শাসন ফিরে আসুক এবং প্রতিটা সেক্টরে মানুষ মুক্তি পাক এটা চাচ্ছে। কারণ 71-এ আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমি মনে করি অর্থনীতি থেকে শুরু করে অধিকাংশ ক্ষেত্রে আমরা এখনো মুক্ত হতে পারিনি। আমাদের একটা মুক্তির চূড়ান্ত লড়াইয়ের প্রয়োজন এবং সেটা ইসলামপন্থীদের হাতেই সম্ভব, তাদের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ। ইসলামপন্থীদের ঐক্য তো আসলে আরও আগে প্রয়োজন ছিল এবং আমি বিশ্বাস করি ঐক্যটা যদি আরও আগে হতো, বাংলাদেশে ব্যাপক পরিবর্তন আরও বহু আগেই সূচিত হতো। কিন্তু একটা সময় মানুষ মনে করতো যে জীবিত অনেকগুলো ব্যাংককে এক পাল্লায় উঠিয়ে মাপা সম্ভব হলেও হতে পারে, কিন্তু ইসলামপন্থীদেরকে এক প্ল্যাটফর্মে আনা হয়তো একেবারে অসম্ভব হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত সময়ে সকলের যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, সকলে বুঝতে পেরেছে যে এই ফ্যাসিবাদীদেরকে দূর করতে ঐক্যের কোনো বিকল্প নাই। আমি মনে করি ঐক্যের পেছনে দুইটা জিনিস সবচাইতে বড় ভূমিকা পালন করেছে। এক নম্বর, আমরা যখন 2021-এ গণগ্রেফতারির শিকার হলাম নরেন্দ্র মোদী বিরোধী সেই আন্দোলনের পরে, ওই সময় সব দলমতের আলেমরা যখন একসঙ্গে থেকেছে এবং শুধু আলেম না, বরং ইসলামপন্থী নেতৃবৃন্দ যখন জেলে কাছাকাছি থেকেছে, মূলত ঐক্যের প্রাথমিক সূচনা সেখানেই হয়েছে। সকলে বুঝতে পেরেছে এভাবে দূরে থেকে থেকে হবে না এবং অনেক কিছু এমন যেটা দূরে থাকলে একজন আরেকজনকে ভুল বোঝে, একই সঙ্গে জেলে দিন কাটানোর কারণে সেই দূরত্বগুলো দূর হয়েছে। আর 2 নম্বর, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এককভাবে কোনো দলে সফল হচ্ছিল না। একে একে সকলেই বুঝতে পারছিল যে জগদ্দল পাথর সরানো হয়তো কারো পক্ষে সম্ভব না। কিন্তু শেষে যখন দেখা গেল ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কল্পনার বাহিরে গিয়ে এমন এক বিজয় দিলেন যেটা সারা দুনিয়ার জন্য একটা
মাইলফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। এখান থেকে আমি মনে করি ঐক্যের বীজটা আরো সুন্দরভাবে হয়েছে এবং বিগত 5ই আগস্টের পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুদারতা দেখিয়েছে। প্রথম যে বৈঠকটা হয় আমার এখনো স্মরণ আছে, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি যে উদ্যোগটা নিয়ে সকলকে এক জায়গায় আনলেন, সেদিন থেকে সকলে পারস্পরিক কাছাকাছি বসেছে, এসেছে, আলহামদুলিল্লাহ এখান থেকে ঐক্যের সূচনা। তবে দুঃখজনকভাবে শেষ সময়ে এসে ঐক্য সামান্য হলেও একটু নড়বড়ে হয়েছে। আমি মনে করি এখনো যে সময়টা আছে, যদি এই দূরত্বটাও ঘুচিয়ে ফেলা হয়, আগামী নির্বাচনের ফলাফল আরো ভালো হবে ইনশাআল্লাহ। আমি যেহেতু সারা দেশে ঘোরাঘুরি করি প্রোগ্রামের সুবাদে, সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একটা মৌলিক পরিবর্তন চাচ্ছে। কিছু কিছু দলকে তারা দেখতে দেখতে তারা এখন অভ্যস্ত যে এ পার্টি আর বি পার্টি, এগুলোর মধ্যে খুব একটা পার্থক্য থাকবে না, মানুষ এভাবে বিশ্লেষণ করছে, নতুনত্ব চাচ্ছে। প্রত্যেকেই ভাবছে যে না, একটা পরিবর্তন দরকার এবং এক্ষেত্রে ইসলামপন্থীদের উপর ব্যাপক একটা আগ্রহ তারা রাখছে। তবে একটা আশঙ্কার জায়গা আছে, নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা, পক্ষপাত মুক্ত হবে কিনা এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা, এটা নিয়ে এখনো পর্যাপ্ত আশঙ্কা আছে এবং এখনো পর্যন্ত হারানো অস্ত্রগুলো উদ্ধার হয়নি, যেগুলো 5ই আগস্ট বিভিন্ন জায়গা থেকে হারিয়েছে। তো সব মিলিয়ে একটা ত্রাসের রাজত্ব আবার কায়েম হয় কিনা এবং পূর্বের মতো কোনো আশঙ্কাজনক হালত তৈরি হয় কিনা, সে আশঙ্কা অবশ্যই আছে। আমি মনে করি নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে অবশ্যই সারা বাংলাদেশে ইসলামপন্থীদের ব্যাপক একটা গণজাগরণ হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে এখন বাংলাদেশে বড় বড় দলের অনেকেও তারা নির্বাচনের মনোবলই হারিয়ে ফেলেছেন। ইতিমধ্যে রিট করে এবং বিভিন্নভাবে নির্বাচনগুলোকে তারা বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছেন, আমি অপচেষ্টাই বলবো। তো এখান থেকে প্রমাণিত হয় যে জেনজি বা এখন যে ইয়াং জেনারেশন, তারা বুঝতে পারছেন যে এদের ভেতরে তাদের জনপ্রিয়তা একদম তলানিতে। তারা একটা দেখেছেন, এজন্য একটার অভিজ্ঞতা পেয়েছেন। আমরা তো সারা দেশেই ঘুরি, একদম আবাল বৃদ্ধ বনিতা সকলের মধ্যে একটা মৌলিক পরিবর্তনের একটা স্পৃহা তৈরি হয়ে আছে। আমি মনে করি আগামী 12ই ফেব্রুয়ারি সেটা বিস্ফোরণ ঘটবে এবং পুরো বাংলাদেশ নতুন কিছু পাবে ইনশাআল্লাহ। আলেম সমাজের প্রতি আমার বার্তা হলো, আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারেন। সেটা হলো এই যে ইসলামপন্থীদের ব্যাপারে মানুষের যে গণজোয়ার, আমি আশা করব তারা যদি কোনো বিশেষ দল বা ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে এটাকে ভিন্ন দিকে প্রভাবিত না করেন, বরং জাতিকে ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে তারা আরও উৎসাহিত করতে পারেন ইনশাআল্লাহ। তারা যদি এই রোলটা প্লে করতে পারেন, আমি মনে করি আগামী নির্বাচনের ফলাফল আরও সুন্দর হবে। ওলামায়ে কেরাম তারা যেহেতু মানুষের আধ্যাত্মিক চেতনার জায়গা, তারা যদি আধ্যাত্মিকভাবে মানুষকে প্রেরণাটা যোগায় এবং ইসলামের দৃষ্টিতে সৎ ব্যক্তির পাশে থাকার কি গুরুত্ব, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন, যারা আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার জন্য নিজেদের জীবন যৌবন সব কোরবান করছেন, তাদের হাত শক্তিশালী করার কি গুরুত্ব, এটা যদি তারা জনসম্মুখে প্রচার করেন, অবশ্যই ইনশাআল্লাহ ব্যাপক পরিবর্তন আসবে। যদিও আমরাও যেহেতু এই অঙ্গনে কাজ করি, এই অঙ্গনটা কখনোই ঝুঁকিমুক্ত ছিল না। সৎ কথা যদি বলতে যাই, সত্যতার পথে যদি চলতে চাই, বাধা অবশ্যই আসবে। কিন্তু ওলামায়ে কেরাম, আমি মনে করি যাদের দিলে আল্লাহর ভয় আছে, তারা যদি সকল বাধা উপেক্ষা করে জাতিকে সঠিকভাবে গাইড করেন, ইনশাআল্লাহ জাতি এটা চিরকাল মনে রাখবে এবং তাদেরকেও শ্রদ্ধার আসনে আসীন রাখবে। অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, বিশেষ করে ইসলামপন্থীদের ভেতরে, আমার বার্তা এটাই থাকবে, আমরা বাস্তবিক জীবনে যেটা দেখি, রিয়েল লাইফে ভিন্ন মতের মানুষও একসাথে দেখা হলে পারস্পরিক যে উদারতা, সহানুভূতি, সহমর্মিতা কাজ করে। অনেক সময় দেখা যায় দুদিন সাক্ষাৎ হলে তাদের অন্তরগুলো কাছাকাছি চলে আসে। কিন্তু এই ফেসবুকটা বিশেষ করে আমাদের দেশে ব্যাপক হওয়ার কারণে অনেক সময় দূর থেকে এমন কিছু কথা বলে ফেলে যেটা মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করে এবং মানুষের আস্থাকে ব্যাপকভাবে নষ্ট করে। তো ইসলামপন্থী যারা অনলাইন অ্যাক্টিভিটিজম করেন, আমি তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা অবশ্যই প্রতিটা কথা লেখার আগে, বলার আগে নিজের বিবেকের কাছে এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে বলবেন। আমাদের কথার দ্বারা দিনের যাতে ক্ষতি না হয়, উম্মার ঐক্য যাতে নষ্ট না হয়। আর যদি কিছু উপকার হয় আলহামদুলিল্লাহ, উপকার না হলে অন্তত ক্ষতি যাতে না হয়। প্রত্যেকে যদি নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকেন এবং সচেতনতার পরিচয় দেন, আমি মনে করি এখন যে সমস্যাগুলো আছে এগুলো থাকবে না। এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে অনলাইনের ব্যবহারও তো খুব বেশি প্রাচীন না, কিছু বছর আগ থেকে এটা ব্যাপক হয়েছে। তো এক্ষেত্রে আসলে আমাদের এগুলোর সাথে অভ্যস্ত হতে এবং এর সঠিক ব্যবহারটা কিভাবে করতে হয় এটা বুঝতে একটু সময় লাগবে। তো জাতিগতভাবে যেহেতু আমরা উন্নত বিশ্বের সাথে খাপ খাওয়াচ্ছি নতুন করে, তো একসময় ঠিক হবে। তবে এখন যারা আছেন দায়িত্বশীলতার পরিচয় দিলে ইনশাআল্লাহ জাতি অবশ্যই তাদেরকে এটা শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।